আবহাওয়া যদি খারাপ হয় আমরা শুনতে পারিনি, আমরা 109 কল দিলে কিছুই বোঝে না যে কয় নাম্বার সিঙ্গেল আছে। ধন্যবাদ। আপনি শুনছেন যে আবহাওয়া যখন অনুকূলের বাইরে যায় তখন তারা আবহাওয়ার যে ইমার্জেন্সি নাম্বার রয়েছে সেই নম্বরে কল করেও তারা কিন্তু সেভাবে সেবাটা নিতে পারছে না, এমন কিন্তু অভিযোগ এই এলাকার মানুষ করেছে। এবং পানিবন্দী যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমরা বারবারই চেষ্টা করছিলাম কথা বলার জন্য, যে আসলে এলাকার মানুষ কষ্ট করছে এভাবে। আমরা আরও একজনের সাথে কথা বলবো যে আজকে যে ঘূর্ণিঝড়টা হচ্ছে, ঘূর্ণিঝড়ে তো এই মুহূর্তে হাজার হাজার মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। আসলে ঘূর্ণিঝড়টা যা আসছে খুব শক্তি সঞ্চয় করে। এর আগের ঘূর্ণিঝড়গুলোতে এই এলাকায় কি ক্ষতি হয়েছিল? এটা পুকুর মুকুর সব তলাই গেছে, মাছ মুছ সব বাইরে যেতে আছে, ঘর বাড়ি সব তলাই গেছে, গের মের সব তলাই গেছে, গরু ছাগল সব মারা যেতে আছে, গাছপালা ভেঙে ছিঁড়ে পড়তে আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে যে আসলে পূর্বের ঘূর্ণিঝড়গুলোতেও যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের ঘূর্ণিঝড়ে সেভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা মানুষ আশঙ্কায় রয়েছে যে আসলে সেরকম যদি ক্ষতি হয় তাহলে বারবার এই ঘূর্ণিঝড়ে যদি ক্ষতিগ্রস্ত হয় এলাকার মানুষ আসলে ভাঙা গড়ার একটা সংসার বলা যায়। সংসার যখন গড়িয়ে ওঠে, সব কিছু যখন ঠিকঠাক করে ওঠে, তখন দেখা গেছে 6 মাসের ব্যবধানে 3 মাসের ব্যবধানে আর একটা ঘূর্ণিঝড় চলে আসে, সেই সংসারটাকে লণ্ডভণ্ড করে দেয়। তখন কিন্তু মানুষের স্বপ্নটা ভেঙে যায়। মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা হচ্ছে একটা বাড়ি, একটা ঘর। সেই ঘরটি যখন ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে যায়, সেই ঘরটি যখন বিধ্বস্ত হয়ে যায়, তখন কিন্তু মানুষের স্বপ্ন বলতে আর কিছুই থাকে না, কষ্ট ছাড়া আর কিছুই থাকে না। আপনি দেখছেন যে একজন মা, সে কিন্তু তার বাড়িতে যাচ্ছে পানির মধ্যে দিয়ে, কোনো রাস্তা নেই এবং রাস্তাঘাট সবকিছু পানির নিচে ডুবে আছে। সে তার ঘর থেকে বের হয়ে কোথায় যেন গেছিল, সেখান থেকে তার ঘরে এখন যাওয়ার জন্য সে চেষ্টা করছে, কিন্তু সেটা পানির মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে, যেহেতু জোয়ারের পানিতে ভরে গেছে। বিকল্প কোনো ব্যবস্থাও কিন্তু নাই যে সে তার ঘরে অন্যভাবে যাবে। এই যে একটা পরিস্থিতি, আমরা যেই ট্রলারগুলো দেখছিলাম যে তরের উপরে নোঙর করা, কালার করার জন্য ট্রলারগুলো মেরামত করার জন্য আনছিল, সেখানে আমরা সকালবেলা দেখেছি যে সরল মাটি, সেখানে কিন্তু এই মুহূর্তে হাঁটুর চেয়েও বেশি, কোমর পরিমাণ পানি রয়েছে। ট্রলারগুলো কিন্তু এই মুহূর্তে ভেসে উঠেছে। এভাবে করে এই এলাকার আমরা সকাল থেকে যে দৃশ্য দেখেছি, গত রাত্রে অর্থাৎ ভোর রাতে 4টার দিকে আমরা বৃষ্টি দেখেছি। বৃষ্টির শব্দে যখন ঘুম ভেঙে গেছে, এরপরে আবার ঝড়ো হাওয়া, বাতাস, সকালে বৃষ্টি, এরপরে থেমে থেমে কিন্তু কয়েকবার বৃষ্টি হয়েছে। কিন্তু বারবার বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে একটু রোদেরও দেখা মেলে, আবার একটু বাতাসও আসে, বাতাসের চাপও বাড়ে। যখন বাতাসের চাপটা বাড়ে তখন মানুষের মন আটকে ওঠে যে আসলে সিডোর যেভাবে তাণ্ডব চালিয়েছিল উপকূলে, সিডোর যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছিল, সে আকার আবার ধারণ করবে কিনা। সে আকার যদি ধারণ করে তাহলে তো এলাকার মানুষের জন্য কষ্ট ছাড়া, দুর্গতি ছাড়া যে আসলে কিছুই থাকবে না, এই আতঙ্কটা কিন্তু মানুষের মধ্যে থাকে। আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে, বাতাসের চাপ কিন্তু সকালের মতোই ধরা যায় রয়েছে। বাতাসের চাপ, আকাশের মেঘ, সব কিছু মিলিয়ে এই এলাকার একটু এই মুহূর্তে আতঙ্কই বিরাজ করছে। পটুয়াখালী জেলায় প্রায় 703টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। যে সকল মুজিব কেল্লা এবং ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রগুলোতে আশ্রয় নেবে সেজন্য কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই বিচ্ছিন্ন 8টি দ্বীপের মানুষকে নিয়ে আসছে, যাতে মানুষ আশ্রয় নিতে পারে, চেষ্টা করছে। কতটা মানুষ আসবে সেটা হয়তো বা সন্ধ্যায় আমরা পরবর্তী বুলেটিনে নিউজ 24-এর মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সব শেষ।